এই জুলাই অগাস্টের যে গণ আন্দোলন, এখানে যারা মারা গিয়েছেন, আহত হয়েছেন, তাদের বিভিন্ন এই সমস্ত আহত হওয়া এবং হত্যার ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত মামলা হয়েছে, সেই মামলাগুলোর মধ্যে একটা চরিত্র আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। সেটা হলো প্রতিটা মামলায় 50, 60, 70, 200, 300 লোককে আসামি করা হয়েছে। এ ধরনের একটা প্রবণতা কিন্তু আমরা হাসিনা সরকারের আমলেও দেখেছিলাম। এবং এই যে গণহারে মামলা, যেটাকে অনেকে এখন ঢালাও মামলা বলছেন, এই মামলাগুলিতে আসামি করা হচ্ছে কাদেরকে? আসামি করা হচ্ছে প্রথমত যে ওই সরকারে যারা ছিলেন, শেখ হাসিনা থেকে শুরু করে তার সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা ছিলেন, বিভিন্ন মন্ত্রী যারা ছিলেন, সে ওখানে ওই ঘটনা থাকুক বা না থাকুক, উনি ওই সরকারের মন্ত্রী, অতএব তার বিরুদ্ধে মামলা হচ্ছে। এরকম হওয়ার পাশাপাশি শেষ দিকে যে দেখা যাচ্ছে যে 30 নম্বরে, 29 নম্বরে অথবা 72 নম্বরে যে মামলাটাকে করার ক্ষেত্রে বাদীকে সাহায্য করছে, সাধারণত মামলায় বাদী হচ্ছেন সেই নিহত অথবা আহত ব্যক্তির আত্মীয়, নিকট আত্মীয়দের কেউ একজন। যিনি মামলাটার বাদী হচ্ছেন, তাকে হেল্প করার নামে, সাহায্য করার নামে যে লোকগুলো এসেছে, তারাই কিন্তু পরবর্তী নামগুলোকে বসিয়ে দিচ্ছে। এবং এই বসানোর ক্ষেত্রে তারা বড় বড় ব্যবসায়ী, তারপরে তার সঙ্গে পূর্ব শত্রুতা ছিল এমন লোক, অথবা এই মুহূর্তে শত্রুতা তৈরি হয়েছে এমন লোক, অথবা যাকে তারা জব্দ করতে চায় এমন লোক, এদের নামগুলিকে ঢুকিয়ে দিয়েছে। এবং এরই ধারাবাহিকতায় আমরা আজকে দেখলাম যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্নার বিরুদ্ধে একটা হত্যা চেষ্টার মামলা হয়েছে। হত্যা চেষ্টা খিলগাঁও থানায় মামলা হয়েছে 17 অক্টোবর। এই মামলাটা কখন হলো? দেখেন, 19 জুলাইয়ের ঘটনায় একটা ছেলে আহত হয়েছিল, আহাদুল ইসলাম নামে একটা ছেলে, তাকে গুলি করা হয়েছিল, মারধরের চেষ্টা করে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। এই অভিযোগে মামলাটা করা হয়, যেটা সেই মামলায় আহাদুলের বাবা মোহাম্মদ বাকের বাদী হয়ে মামলা করেছেন। এবং এখানে মামলার আসামি করা হয়েছে ওবায়দুল কাদেরকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, এরকম 180 জনের নাম সেখানে আছে। এবং এর মধ্যে 94 নম্বর আসামি হলেন আইনজীবী জেরাই খান পান্না। তো এর কারণটা কি? অথচ আমরা দেখেছি এই পুরো আন্দোলনের সময় বরং ছাত্রদের পক্ষ হয়ে জেরাই খান পান্না আদালত, হাইকোর্টে পর্যন্ত উঠেছেন এবং সেখানে শুনানি করেছেন। তো এমন একজন লোকের বিরুদ্ধে মামলা করার কারণটা কি? কারণ আর কিছুই না। কারণটা হচ্ছে গিয়ে জেরাই খান পান্না ইদানিং কিছু কথাবার্তা বলছেন, যে কথাগুলো অনেকের পছন্দ হচ্ছে না। যেমন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা সিদ্ধান্তের উনি প্রতিবাদ করেছেন, যেমন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা অথবা না বলা, অথবা 7ই মার্চকে জাতীয় দিবস রাখা অথবা না রাখা, এই সমস্ত প্রসঙ্গে ওনার কিছু কিছু কথাবার্তা যেগুলো হয়তো কারো পছন্দ হচ্ছে না। কার পছন্দ হচ্ছে না? বোঝাই যাচ্ছে কার পছন্দ হচ্ছে না। এবং যারা পছন্দ হচ্ছে না তাদের কোনো প্ররোচনা এখানে আছে কিনা আমি জানি না। অথবা এমনও হতে পারে তার সঙ্গে ব্যক্তিগতভাবে কেউ ক্ষুব্ধ, তার উপরে বিরক্ত, অতএব তার বিরুদ্ধে মামলা করে দিয়েছেন। এই যে বিষয়গুলো হচ্ছে, এটা কেন? দেখেন, এটা কিন্তু এইবারই না, আরেকটা মামলার উদাহরণ দিই আপনাকে। এটা আজকের প্রথম আলোতে একটা রিপোর্ট আছে এরকম, যে এইটা হচ্ছে শরীয়তপুরের ঘটনা। ঘটনাটা এরকম যে আলামিন নামে একজন যুবকের মৃত্যু ঘটে 5 আগস্ট বিকেলবেলা ঢাকার সাভারের বাইপাইল এলাকায় গুলিতে নিহত হন। এই ঘটনায় কেন্দ্র করে 9 অক্টোবর, মানে এই মাসে আর কি, ঢাকা মহানগর হাকিম আদালতে 154 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে এই আলামিনের বাবা ইসমাইল। এখন সমস্যা হচ্ছে, এই মামলায় এত আসামি কোথা থেকে এলো এটা উনি নিজেও জানেন না। উনি এখন এসেছেন এই মামলাটা উনি সংশোধন করতে চান। উনি বলতে চান যে এত মামলা, এত আসামি তো আমি দেইনি। আসামি ছিল কারা করা ছিল? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম, BM মুজাম্মেল হক, অপু উকিল, এদেরকে আসামি করা হয়েছে। এদের সহ সব মিলিয়ে 154 জনকে আসামি করা হয়েছে। এবং সেখানে কিছু কিছু লোককে যুক্ত করা হয়েছে যারা নাকি কোনোভাবে এর সঙ্গে জড়িত না বলে মনে হয়। যেমন একজন আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি, নাম হল আব্দুল সালাম, আবুল কালাম খান, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ তালুকদার, তবে যে মডার্ন হারবার নামে একটা প্রতিষ্ঠান আছে, তার যে প্রতিষ্ঠাতা আলমগীর মতি, তার নামে, সেই বোতল এত অসুস্থ যে কারো হেল্প ছাড়া সে হাঁটতেই পারে না, সেও এটা আসামি। কিন্তু ঘটনা ঘটেছে বাইপাইলে, আসামি করেছে শরীয়তপুরের লোককে। তো এর মধ্যে 15 জন বড় বড় ব্যবসায়ীও আছে, এবং এদের কাছে অনেকে ইন দ্য মিন টাইম ফোন করে বলছে যে টাকা দেন, তাহলে আপনার নামকে এখান থেকে সরিয়ে দেব। এবং ইসমাইলের বক্তব্য, মানে এই যে মামলা যে বাদী, তিনি বলছেন যে এই মামলার পেছনে আছে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সি এবং একটা হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বাবুল তালুকদার। মানে এই বাবুল তালুকদার আবার উনি একটা হত্যা মামলার আসামি, 2 ভাইকে সে মারছিল, খুন করছে, এই মর্মে একটা মামলা হয়েছিল তার বিরুদ্ধে। এবং সেই মামলায় উনি আর মানে দণ্ড হয়েছে, উনি পালিয়ে আছেন, এখন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ওনার, উনি এখন পালিয়ে আছেন। এবং পালিয়ে থেকে এই মামলায় উনি হেল্প করছেন ওকে। এবং সেই মামলায় উনি যে 2 ভাইকে মারছেন, হাবিবুর রহমান ও মনির হোসেন নামে 2 ভাইকে সে হত্যা করছে বলে আদালতে প্রমাণ হয়েছে। এই হাবিবুর রহমান ছেলেদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। আর এই মামলার সাক্ষী কারা? এই বাবুল তালুকদার আত্মীয় স্বজন, তাদেরকে রাখা হয়েছে সাক্ষী। এখন ভেবে দেখুন মামলা কিভাবে হচ্ছে, মামলা কিভাবে। এবং এই জিনিসটা কিন্তু এই মামলার যিনি বাদী ইসমাইল, যে নিহতের বাবা, সে নিজে বলতেছে এই মামলা ভাই আমি জানি না কিছু। এই বাবুল তালুকদার এবং ওখানকার যে বিএনপির সভাপতি দাদন মুন্সি, তারাই নাকি তার কাছে উকিলকে পাঠিয়েছিল, সে সিগনেচার করে দিয়েছে। তো এগুলোকে আপনি কি ধরনের মামলা বলবেন? মামলা হয়তো টিকবে না, কিন্তু ভোগান্তিতে হবে। আর মামলা টিকবে না আপনি কি, আমি আপনাদের মনে আসছে নিশ্চয়ই, এই ধরনের মামলা কিন্তু বিগত সরকারের আমলে প্রায়ই হতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, খেয়াল আছে 2012 সালে। 2000 মামলা, ওই মামলায় আপনার আর্জিটা কেমন ছিল, যে সে নাকি 2012 সালের ডিসেম্বর মাসে এটা ছিল, যে মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভির নেতৃত্বে 200 থেকে 250 লোক মানে লাঠি সোটা নিয়ে রাস্তা অবরোধ করে, এই সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করে ও বিস্ফোরণ ঘটায়। এই মামলা, সেই মামলা বাদী ছিল কে? মোহাম্মদ আইনাল নামে সিটি কর্পোরেশনের একজন ড্রাইভার। এখন সে আইনাল কোথায়? এখন কেউ কি তার খবর রাখেন? আইনাল কোথায় যে বাদী? সে এদের সবাইকে নাকি দেখছে, আচ্ছা দেখছে, সেই মামলা ডিবি তদন্ত করছে। তদন্ত করে 5 বছর পরে 2017 সালের অক্টোবর মাসে এসে পুলিশের যে ডিবির যে উপপরিদর্শক আনোয়ার হোসেন খান, এই ভদ্রলোক চার্জশিট দিয়েছিল যে হ্যাঁ তারা আসামি। চার্জশিট মানে কি, এদেরকে আসামি করে দিয়েছিল চার্জশিট, যে মির্জা ফখরুল, রিজভি, এরা সবাই লাঠি সোটা নিয়ে ওই ময়লার গাড়ি ভাঙচুর করছে বা আগুন ধরা দিয়েছে। তখন প্রশ্নটা হলো, এই মামলায় তো মির্জা ফখরুল আলমগীর জেলও কেটেছে, রায় হয় নাই, কিন্তু ওনাকে তো গ্রেপ্তার করা হয়েছে, হয়রানি তো উনি হয়েছেন। তো এখনো ওরকম ভাবে কিন্তু হয়রানি হচ্ছেন। তো এটা কেমন আইন, যে আইন একজন নিরপরাধকে প্রোটেকশন দিতে পারে না? মাঝখানে আমি দেখলাম একটা টেলিভিশনের আইন উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল সাহেবকে, ওনাকে টেলিভিশনের উপস্থাপক যিনি ছিলেন মতিউর রহমান চৌধুরী, উনি এই সমস্ত মানে আপনার গণ মামলা নিয়ে প্রশ্ন করছিলেন। এখানে আইন উপদেষ্টা একটা সুন্দর কথা বলছেন, যে যদি বাদী বলে যে অমুক 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 এর সঙ্গে দায়ী আছে, আমি কি করে পুলিশকে বলবো আপনি মামলাটা নিয়েন না, অথবা তাদেরকে আমি কিভাবে বাধ্য হবো? এখন এটা কিন্তু কথাটা একভাবে লজিক্যাল, যে বাদী যদি নিজে বলেন যে আমি তো লিখছি নামগুলো, তো এটা যদি সত্য হয়, আমার প্রশ্ন, ধরা যাক এই 154 জনের মধ্যে আসিফ নজরুল সাহেবের নাম করে দিয়ে দিলেন, নাহিদ ইসলামের নাম দিয়ে দিলেন, আসিফ মাহমুদের নাম দিয়ে দিলেন, ডক্টর ইউনূসের নাম দিয়ে দিলেন, পুলিশ সেই মামলা নিবে? আপনার কি মনে হয় নেবে না তো? যেমনটা নেয়নি গত 15 বছর এত মামলা হয়েছে। আচ্ছা, কোথাও কি শেখ হাসিনার নামে কোনো মামলা হয়েছে? একটা মামলা তো হয়নি। তখন তো শেখ হাসিনার ক্ষমতা ছিল। এখন যে মামলাগুলি হচ্ছে, প্রত্যেকটা মামলায় কিন্তু শেখ হাসিনার নামে আসামি করা হচ্ছে। এবং এটা কখন ঘটেছে? শেখ হাসিনার আমলে ঘটনা, এই জন্য তাকে আসামি করা হয়েছে। তো আগে যে মামলাগুলি, আগে যে ঘটনাগুলি ঘটতো শেখ হাসিনার আমলে, সেই মামলাগুলিতে যদি শেখ হাসিনাকে আপনি আসামি করতেন, পুলিশ সেই মামলা নিত না। কাজে পুলিশ সবসময় মানে যে নামগুলি আসে ওগুলি নিয়ে মামলা নিয়ে নেয়, ঘটনা সেরকম না রে ভাই। পুলিশ চাইলে এগুলো থামানো যায়।
পুলিশ অন্ততপক্ষে প্রাথমিকভাবে তো বুঝতে পারে যে কি হচ্ছে কি না হচ্ছে। যেটা এখানে পান না যে ওখানে হত্যা চেষ্টা করছে আন্দোলনের সময়, এটা কি পুলিশের বোঝার ক্ষমতা নাই? যেটা এখান পান্নার নাম পুলিশ চেনে না? যেটা এখান পান্নাকে চেনে। একটা থানার ওসি তারা চেনে যে কোন লোকগুলি দায়ী হতে পারে, কোন লোকগুলি দায়ী হতে পারে না। প্রাথমিক একটা বিচার করার ক্ষমতা তার আছে। আমি জানি না এটা কিভাবে সমাধান হবে। আমাদের এখানে বিভিন্নভাবে সংস্কার হচ্ছে, এই সংস্কারগুলোতে আইন বিষয়ক সংস্কার, বিচার আইন নিয়েও সংস্কার হচ্ছে। এই বিষয়গুলো এখানে আনা দরকার যে এটা কিভাবে এটাকে সমাধান করা যায়। একটা মামলা হলো, আমি তো আতঙ্কে আছি কোনদিন আমার নামে কেউ মামলা করে দেবে, যে আমি হত্যা মামলার আসামি। হয়তো দেখা যাবে আমার নাম খুঁজে পাওয়া যাবে, আমি জানবোই না, হয়তো 2 বছর পরে আমি জানবো যে 57 নম্বর আসামি আমি হয়ে বসে আছি। হতে পারে, কিন্তু আপনার নামও হতে পারে, যে কারো নামে হতে পারে। তো এটা তো কোনো সমাধান নয়। আর এখন একটা নিয়ম হয়েছে যে ওই আন্দোলনের কথা বললে পরে আপনার মামলা না নিলেও তো পুলিশ পারবে না। এই যে একটা কালচার তৈরি হয়েছে সোসাইটিতে, যে জুলাই আগস্ট ওই সময়কার আন্দোলন, ওই সময়কার ঘটনা, অতএব মামলা করো, অতএব শেখ হাসিনা সহ এতজনের নাম দেয়। আপনি ভাবলাম শেখ হাসিনা ঠিক আছে, তো এনামূল হক শামীম সে একজন মন্ত্রী ছিল, সব জায়গায় সে প্ররোচনা দিয়েছে। সাংবাদিকদের নাম আসছে একেবারে ধারা, প্রথম দিকে দেখলাম সাংবাদিকদের নাম আসছে। 54 জন আসামি, 29 জনই সাংবাদিক। সবাই যে শেখ হাসিনাকে প্ররোচনা দিয়েছে, পুলিশকে প্ররোচনা দিয়েছে। এগুলো করে করে কি হচ্ছে, এই মামলাগুলো আলটিমেটলি কিন্তু টেকে না, কিন্তু মানুষের ভোগান্তি হয়। পাশাপাশি কি হয়, পাশাপাশি হয় এই মামলাগুলো গুরুত্ব কমে যায়। এভাবে একটা আন্দোলনকে আমি মনে করি প্রশ্নবিদ্ধ করার জন্য মানুষের এই ভোগান্তিগুলি বাড়ানো হচ্ছে। আমার মনে হয় এদিকে সরকারকে সতর্ক দৃষ্টি দিতে হবে, কি করতে হবে সে সরকারই বুঝতে পারবে, এবং সরকারকে সেই করণীয়টা উদ্ঘাটন করতে হবে, বের করতে হবে। প্রিয় দর্শক।